স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পতাকা র্যালি পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন মহাসচিব সহ নেতৃবৃন্দ, উপস্থিত সকল স্তরের জনগণ ভাইয়েরা, আজকে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করব আনন্দের জন্য। কি হয়েছে? বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসলে যেই ভূখণ্ডের মধ্যে আমরা দাঁড়ানো অবস্থায় আছি, এই ভূখণ্ড একবার স্বাধীন হয়নি, এই ভূখণ্ড 3 বার স্বাধীন হয়েছে। প্রথম এদেশ ছিল মুসলমানদের মুনাফিকির কারণে, নামধারী মুসলমানদের মুনাফিকির কারণে 200 বছর মুসলমান গোলামি করেছিল। বলতে পারেন এদেশের মানুষ কি গোলামি করে নাই? না, গোলামি করেছিল মুসলমান। যেহেতু ব্রিটিশ ক্ষমতা দখল করেছিল মুসলমান থেকে, এর জন্য ব্রিটিশ নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ মুসলমানদের উপরে চালিয়েছিল। কমপক্ষে এই পাক উপমহাদেশে 80,000 আলেমকে ব্রিটিশ হত্যা করেছে। 80,000। চাটনি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত 14,000 আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। হাজারো আলেমদেরকে গুম করা হয়েছিল। হাজারো আলেম এই পাক উপমহাদেশ থেকে হিজরত করতে বাধ্য হয়েছিল। হাজী ইমদাদুল্লাহ মহাজেরি মক্কি, ওনার বাড়ি তো ভারতে। মহাজেরি মক্কি বললাম কেন? কারণ ব্রিটিশের অত্যাচারের কারণে তিনি এই ভারতে থাকতে পারে নাই, ব্রিটিশ হিজরত করতে বাধ্য হয়েছিল। এরপরে আসেন 1803 ঈসাই সালে তৎকালীন জাফর থেকে ব্রিটিশ যখন এই দেশ দখল করে, হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, এই পাক উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হারব। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। ওই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীন হওয়ার জন্য বীজ বপন হয়েছিল। আপনারা দেখেছেন ইন্ডিয়ার গেটের মধ্যে প্রায় 93,000 ব্রিটিশ থেকে দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা ছিল মুসলমানদের সংখ্যা। প্রায় 62-63 হাজারের মতো মুসলমানদের সংখ্যা, তারা জীবন দিয়ে ব্রিটিশ থেকে দেশকে স্বাধীন করেছে। এই প্রথম স্বাধীন। আমরা হলাম ব্রিটিশ মুক্ত, স্বাধীন, এক সত্তা নিয়ে আমরা দেশে বসবাস করব। কিন্তু আমরা কি দেখলাম? পাক উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন করার কারণে মুসলিম লীগের নেতৃত্বে আবারও দাবি তুলেছে মুসলমানদের জন্য স্বাধীন এক ভূখণ্ড চাই, স্বাধীন এক জায়গা চাই, যেখানে মুসলমান তাদের স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারবে। এই মুসলিম লীগের দাবির ভিত্তিতে 47-এ আবারও পাক উপমহাদেশের মধ্য থেকে একটা আমরা দেশ পেলাম, যে দেশের নাম পাকিস্তান।
পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, মাঝখানে 1700 কিলোমিটার দূরত্ব। পূর্ব পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব প্রায় 1700 কিলোমিটার। আমি জ্ঞানীদেরকে প্রশ্ন করতে চাই, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে 1700 কিলোমিটার দূরত্বে দুইটা ভূখণ্ড একই নামে ভারত থেকে বিভক্তি হওয়ার কারণটা কি ছিল? ভৌগোলিক কারণ, ভাষার কারণ, স্থানীয় কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ? না, এই দুই ভূখণ্ড ভারত থেকে পৃথক হওয়ার, স্বাধীন হওয়ার শুধু একটাই কারণ, পশ্চিমেরা মুসলমান, পূর্বেরা মুসলমান, ইসলামের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল। 47-এ অন্য কোনো কারণে এদের স্বাধীন হয় নাই। বর্ণের কারণে নয়, রঙের কারণে নয়, ভাষার কারণে নয়, অর্থনৈতিক কারণে নয়, ভূখণ্ডের কারণে নয়। দুই মেরুতে অবস্থিত দুইটা দেশ ভারত থেকে স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে। পশ্চিম এবং পূর্ব ভেবেছিলাম পশ্চিমারা আমাদের অধিকারকে ফিরিয়ে দিবে, আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো, বাকশক্তি স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, মানবতার স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারবো। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিমারা আমাদের স্বাধীনতাকে হরণ করেছে, আমাদের বাকশক্তিকে হরণ করেছে, আমাদের অধিকারকে হরণ করেছে, আমাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান দিতে তারা ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে, আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য। আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন হতে চাই। আবার তৃতীয়বার 71-এ এদের স্বাধীন হয়েছে। কাজে এই ভূখণ্ড একদিনে স্বাধীন হয় নাই। 71-এ বা 70-এ স্বাধীনতার বীজ বপন হয় নাই, বরং স্বাধীনতার বীজ বপন হয়েছিল 1803 সালে। যদি ব্রিটিশ থেকে আমরা স্বাধীন না হতাম তাহলে পাকিস্তান পেতাম না, যদি পাকিস্তান না পেতাম বাংলাদেশের মতো ভূখণ্ড আমরা কোনোদিন পেতাম না। বলতে পারেন কেন? আপনারা দেখেছেন তৎকালীন সময় কাশ্মীর, সেটাও কিন্তু সংখ্যালঘু মুসলমানদের দেশ ছিল, কিন্তু আজকে তারা স্বাধীন না। হায়দ্রাবাদ, সেইটা কিন্তু স্বতন্ত্র দেশ ছিল, কিন্তু ভারত সেই দেশকে দখল করে নিয়েছে, তারা এখন স্বাধীন না। যদি 47-এ পাঞ্জাব, কাশ্মীরকে পাকিস্তানের সাথে একত্রিত করে বাংলাদেশকে আসাম, ক্যালকাটা, ত্রিপুরার সাথে এক করা হতো, তাহলে কিয়ামত পর্যন্ত চিল্লাচিল্লি করতে পারতেন, গলা ফাটাতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা দেখতে পারতেন না। কাজে 47-এ দেশ ডিভাইডেড হওয়ার কারণেই আমরা আবার পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করে একটা সুন্দর দেশ আমরা গঠন করলাম। আমাদের সেই দেশের নাম বাংলাদেশ। কিসের জন্য? স্বাধীনতা পাওয়ার জন্য। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আজকে 50 বছর উত্তর স্বাধীনতা দিবস পালন করতেছি, কিন্তু আজকে কি আমরা স্বাধীন? কেন স্বাধীনতা অর্জন করেছিলাম? 7ই মার্চ শেখ সাহেব বক্তৃতা করেছেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়বো, আমরা ওদেরকে ভাতে মারবো, কাপড়ে মারবো। 7ই মার্চ এই বক্তৃতা করেছিলেন, কিন্তু 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত আন্দোলন না করে কি করেছিলেন? কাদের সাথে আলোচনা করেছিলেন? আমি তো ঘোষণায় দিয়ে দিয়েছিলাম আজকের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এটা 7ই মার্চের বক্তৃতা। কিন্তু 25শে মার্চ কেন আমার পাকিস্তানিরা ঝাঁপিয়ে বলল? ইয়াহিয়া খানের সাথে কিসের দেন দরবার হয়েছিল সেই ইতিহাস এদেশের মানুষ জানে, আমি সেদিকে যাব না। এদেশের স্বাধীনতার জন্য যারা চেষ্টা করেছে, মাওলানা আব্দুল হামিদ খান সাহেব ভাসানী, উনি 70-এর নির্বাচনে কি ঘোষণা দিয়েছিলেন আমরা অনেকেই জানি না। আমরা তো নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম যে আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের প্রাইম মিনিস্টার হব, অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। আমরা সেই কাজে ব্যস্ত ছিলাম অনেকেই, কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান সাহেব ভাসানী ঘোষণা দিয়েছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশকে স্বাধীন করো। এটা তো আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের স্লোগান, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশকে স্বাধীন করো। উনি ভোটকে বর্জন করেছিলেন, উনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য স্লোগান দিয়েছিলেন।
আজকে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস, তার নাম আসে না। আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের নাম আসে না। আজকে কলের ওসমানীর নাম আসে না। আজকে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, তাদের লিস্টটি এখনো হয় নাই কেন? যারা লিস্টটি দিয়েছে তারা তো অনেক বেশি প্রাধান্য পাবে। যারা জীবিত আছে তাদের চেয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের গুরুত্ব এবং সম্মান বেশি হওয়া উচিত ছিল। কিন্তু আজও পর্যন্ত জেন্দা মুক্তিযোদ্ধাদের নামের লিস্টটি আমরা দেখি, কিন্তু মৃত্যু মুক্তিযোদ্ধাদের লিস্টটি কেন পাচ্ছি না? আমি সরকারের কাছে দাবি তুলব, 30 লক্ষ মানুষ যারা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, আমরা তাদের লিস্টটি দেখতে চাই। তাদের পরিবার পরিজনকে সাহায্য করতে চাই। আপনি অচিরেই তাদের লিস্টটি বের করুন। যেরকম ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, জীবন বিসর্জন দিয়েছে, ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের প্রত্যেকের নাম লেখা আছে। যারা জেন্দা আছে তাদের নয়, ইন্ডিয়ান গেটের মধ্যে যারা জেন্দা আছে মুক্তিযোদ্ধা তাদের নাম লেখা নাই, বরং যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে। আমিও চাই 30 লক্ষ মানুষ বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, তাদের নাম এই বাংলাদেশের গেটের মধ্যে লেখা থাকুক। তাদের পরিবার পরিজনকে আমরা দেখতে চাই, তাদের কাছে যেতে চাই। যারা জেন্দা আছে তাদেরকে নিয়ে আপনারা তামাশা করবেন, যাকে ইচ্ছা মুক্তিযোদ্ধা বানাবেন, আর যাকে ইচ্ছা মুক্তিযোদ্ধার থেকে নাম কেটে দিবেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না। আজকে হাজারো মুক্তিযোদ্ধা আছে বঞ্চিত, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক না থাকার কারণে মুক্তিযোদ্ধার থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধা রাখা এবং কেটে দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। যারা সেখানে ছিল, যারা 70-এ এবং 71-এ যুদ্ধ করেছে, তারাই এদেশের মুক্তিযোদ্ধা। যদি গোটা বাংলাদেশের মানুষ অস্বীকার করে তারপরে তারা মুক্তিযোদ্ধা, আর যারা যুদ্ধ অংশগ্রহণ করে নাই, যদি সবাই বলে সে মুক্তিযোদ্ধা, সে মুক্তিযোদ্ধা না। কাজে বঞ্চিত মুক্তিযোদ্ধাদের নতুন ভাবে নাম লিস্টি করতে হবে, এবং যারা জীবন দিয়েছে তাদের নামে লিস্টি চাই, এবং তাদের প্রত্যেকের নাম 30 লক্ষ মানুষের নাম আমরা দেখতে চাই। আর একটা কথা বলি, আমার কথা শেষ করব। আমি বাংলাদেশ সরকারকে প্রশ্ন করতে চাই, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইন্ডিয়ান গেটে স্পষ্ট ঘোষণা করেছে 71-এর যুদ্ধ নাকি ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। স্পষ্ট বলেছে। আগে তো অন্য নেতারা বলেছে, কিন্তু এরকম ইন্ডিয়ান বড় এক উঁচু পর্যায়ের মন্ত্রী এরকম রাগ ডাক ছেড়ে এরকম মন্তব্য করে নেই। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, সে কি বলেছে যে 71-এ পাকিস্তানের বিরুদ্ধে তার সেনারা বিজয় অর্জন করেছে। আমি বাংলাদেশ সরকারকে এর স্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধ করব যে রাজনাথ সিংয়ের এই বক্তৃতা সঠিক না ভুল? যুদ্ধ কি আমাদের সাথে হয়েছিল না ভারতের সাথে হয়েছিল? এর স্পষ্ট আপনাকে জবাব দিতে হবে। যদি আপনি জবাব দিতে ব্যর্থ হন, তাহলে আমি বলবো আপনার স্বাধীনতার বিরোধী, আপনি ভারতের পাঁচাটা গোলাম। আপনি পাঁচাটা গোলাম, আপনি জবাব দিতে পারেন না, আপনি ব্যর্থ হয়েছেন। রাজনাথ সিং কেন বলবে যে পাকিস্তানের বিরুদ্ধে তারা লড়াই করেছে, তারা বিজয় অর্জন করেছে, অথচ আমাদের দাবি পাকিস্তানের বিরুদ্ধে এদেশের মানুষ, নিরস্ত্র মানুষ যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। যদি আপনি রাজনাথ সিংয়ের ভারতের মোদির জবাব দিতে ব্যর্থ হন, তাহলে আপনি ভারতে গিয়ে ক্ষমতা চালান, বাংলাদেশ ছেড়ে দেন। আজকে বিজয় দিবস কি পালন করব যেখানে ভোটের স্বাধীনতা নেই? আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল? আমরা অনেকেই জানি না। দেখেন, যদি শেখ সাহেবকে ক্ষমতা অর্পণ করা হইতো, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ এপার পাকিস্তান ওপার পাকিস্তানের একচ্ছত্র ক্ষমতা পাওয়ার পরিমাণ ভোট পেয়েছিল, সে সরকার গঠন করবে। লেকিন পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। ভোটের অধিকার
দিতে পারে নাই, বিধায়ী এদেশের মানুষ তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। আজকে আওয়ামী লীগ সরকারকে বলবো, পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের মানুষ অস্ত্র ধরেছিল ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে। আজকে আপনি যদি বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করতে না পারেন, তাহলে ৭১-এর মতো এদেশের মানুষ একটা আন্দোলন করবে, সংগ্রাম করবে, বিপ্লব করবে, আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সে সময় আসতেছে, আপনারা অপেক্ষা করুন। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এই, রাজনীতিবিদরা এত মিথ্যা কথা বলে কিভাবে? ভোট করেছে রাত্রে, আপনারা বক্তব্য দেয় আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আওয়ামী লীগকে দিনে ভোট দেওয়ার সুযোগই তো পায় নাই, সেই ব্যবস্থায় তো আপনি রাখেন নাই। প্রশাসনের মাধ্যমে রাত্রে ভোট নিয়ে নিয়েছেন, আর আপনারা স্পষ্ট বলবেন যে আমাদেরকে আপনারা ভোট দিয়েছেন, কাজে ভোটের মর্যাদা রক্ষা করার জন্য আমরা এই ব্যবস্থা করতেছি। এর চেয়ে মিথ্যা কথা আর কি হতে পারে? কি হতে পারে? কাজী আসুন, এদেশের মানুষ অর্থনৈতিক স্বাধীন এখন হয়নি। আপনারা দেখেছেন মাত্র এই কয় বৎসরে, এই 10 বছরে 15 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আজকে আমরা অর্থনৈতিক স্বাধীন হয়নি। বিদেশে তৈলের দাম কমেছে, কিন্তু বাংলাদেশে তৈলের দাম বেড়েছে। আপনারা দেখেছেন আমাদের দেশের গ্যাস কোন জায়গা থেকে লিক হয় খবর নেই, অথচ আমাদের দেশে এত গ্যাস মজুদ, সেই গ্যাসকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারি না, ব্যবহার করতে পারি না, অথচ হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে আমরা বিদেশ থেকে গ্যাস আনতে হয়। আপনারা দেখেছেন এদেশের মানুষ এই করোনার সময় চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, অক্সিজেন ব্যবহার করতে পারে নাই। এদেশের মানুষের চিকিৎসার স্বাধীনতা নেই। আপনারা দেখেছেন হাজারো মানুষ বিবস্ত্র অবস্থায় আজকে রাস্তার পথের মধ্যে ঘুমিয়ে আছে, তাদের বস্ত্রের স্বাধীনতা নেই। আপনারা দেখেছেন হাজারো মানুষ আজকে কাক এবং কুকুরের সাথে টাস পিড়ে খাদ্যের জন্য লড়াই করছে, তাদের খাদ্যের স্বাধীনতা নেই। এদেশের হাজারো মানুষ তারা শিক্ষা থেকে বঞ্চিত, তাদের শিক্ষার স্বাধীনতা নেই। এদেশের হাজারো মানুষ আজকে খোলা আকাশের নিচে শীতের মধ্যে ধুকে ধুকে কাঁপছে, তাদের ঘরের স্বাধীনতা নেই। কাজে আমি বলবো আমরা স্বাধীনতা পাই নাই, বরং আমরা আজকে খুন হচ্ছি, ধর্ষণ হচ্ছি, ভোট অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আর একটা আন্দোলন করতে হবে, আর একটা সংগ্রাম করতে হবে, যে আন্দোলনের মাধ্যমে সমস্ত অন্যায় এবং অবিচার, জুলুম, অত্যাচারকে এই বাংলাদেশ থেকে ধুয়ে মুছে বঙ্গোপসাগরে ফেলতে হবে ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ। আসুন আজকে শপথ গ্রহণ করতে হবে। ওই 900 ভোটের প্রাইম মিনিস্টার যে শপথ গ্রহণ করিয়েছে, ওরা শপথ নয় বরং রাস্তায় দাঁড়িয়ে আর শপথ গ্রহণ করতে হবে এদেশের মানুষের বাক শক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের মানুষের মৌলিক অধিকারকে, চিকিৎসা বাসস্থানকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করতে হবে। আমরা সবাই এখন আল্লাহুম্মা